এই প্রশ্নটা সাধারণ নয়। ফলক হালকা মাথা নাড়ে, যা আলোতে বদলায়। যুবক কিছু না বলে তাকে নিয়ে যায় ভেতরের কক্ষে। কক্ষে বসে আছে একজন মানুষ, যার উপস্থিতি ভারী। নাম নাসির আল হাকিম। ব্যবসায়ী, দানব, দালাল, সব একসাথে। নাসির ফলককে দেখে হাসে। আপনি হীরা খুঁজছেন না ইতিহাস? ফলক চোখে চোখ রেখে বলে, যেটা বেশি দামি। নাসির টেবিলে একটি কেস রাখে, খুলে দেখায়। নীল আভা দেওয়া এক পাথর। ফলক তাকিয়েই বুঝে যায় এটা ব্লু সেরাফ নয়। খুব কাছাকাছি, কিন্তু আসল নয়। একটা প্রলুব্ধকারী ছায়া। নাসির নিচু স্বরে বলে, আসল জিনিসটা বাজারে নেই। ফলক প্রশ্ন করে না। সে জানে প্রশ্ন করলে দাম বেড়ে যায়। নাসির হঠাৎ বলে, আপনি যদি সত্যিই জানতে চান তাহলে রাত 12টায় আসুন। ঠিকানা দেয় মরুভূমির ধারে একটা প্রাইভেট ভিলা। রাত। ভিলার ভিতরে আলো স্নান, একটি বড় টেবিল, চারপাশে কয়েকজন মুখোশধারী। একজন লোক উঠে দাঁড়ায়। কণ্ঠস্বর শোনা মাত্রই ফলিক স্থির হয়ে যায়। এই কণ্ঠ সে ভুলতে পারে না। লোকটি মুখোশ খুলে ফেলে। ইমরান, জীবিত, কিন্তু বদলে গেছে। চোখে ক্লান্তি আর মুখে কঠোরতা। ফলক শ্বাস আটকে রাখে। তুমি? ইমরান তাকিয়ে বলে, এই খেলায় আমি নেই, আমি খেলাটাই। ইমরান জানায়, ব্লু সেরাফ কোনো সম্পদ নয়। এর ভিতর লুকোনো আছে একটি ডেটা কোর। বছরের পর বছর ধরে গোপন অর্থ পাচারের হিসাব। সরকার, কর্পোরেশন, গোয়েন্দা সংস্থা সবাই জড়িত। এই হীরা প্রকাশ পেলে বিশ্বের ক্ষমতার ভারসাম্য নড়ে যাবে। ফলক ধীরে বলে, তাহলে তুমি চুরি করেছ? ইমরান মাথা নাড়ে। আমি চুরি করিনি, আমি সরিয়েছি। হঠাৎ গুলির শব্দ। কেউ বিশ্বাসঘাতকতা করেছে। ভিলার আলো নিভে যায়। চিৎকার, দৌড়ঝাঁপ। ফলক আর ইমরান আলাদা হয়ে যায় ভিড়ের মধ্যে। শেষবার ইমরানের কণ্ঠ শোনা যায়, আমাকে বিশ্বাস করো না, শুধু সূত্রগুলোকে করো। নাসির আল হাকিম উধাও। ব্লু সেরাফ কোথায়? এখনো অজানা। ফলক মরুভূমির বাতাসে দাঁড়িয়ে থাকে। এখন সে জানে, এই শহরের লোভের বাজারে সবচেয়ে দামি জিনিসটা হীরা নয়, বিশ্বাস। দুবাইয়ের মরুভূমির ভিলা এখন খালি। ভাঙা কাঁচ, ছড়িয়ে থাকা কাগজ, মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, সবই সাক্ষ্য দিচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। ফলক ধীরে ধীরে ভিলার ভেতর হাঁটে। তার মাথার ভেতর ইমরানের শেষ কথাগুলো ঘুরছে। আমাকে বিশ্বাস করো না, শুধু সূত্রগুলোকে করো। এই খেলায় মানুষ বিশ্বাসঘাতকতা করে, কিন্তু সূত্র কখনো মিথ্যা বলে না। ফলক মেঝেতে থাকা রক্তের দাগগুলো পর্যবেক্ষণ করে। একটা দাগ গুলির নয়, ধারালো কিছুর আঘাত। কেউ ইচ্ছা করেই কাউকে আঘাত করেছে। মারার জন্য নয়, থামানোর জন্য। এটা বার্তা। ফলক বুঝে যায়, ইমরান এখান থেকে আহত অবস্থায় বেরিয়েছে, কিন্তু জীবিত। আর কেউ চেয়েছে সে যেন খুব দূরে যেতে না পারে। ফলক তার যোগাযোগ তালিকা খোলে। ব্ল্যাক অর্কিডের একজন অপারেটিভ, মীরা ভলকভ, রাশিয়ান বংশোদ্ভূত, ঠান্ডা মাথার, অতি নির্ভরযোগ্য। ফলক তাকে ভিলার ঘটনাটা জানায়। মীরা শান্ত কণ্ঠে বলে, তুমি অনেক বেশি সামনে চলে এসেছো ফলক। এই কথাটাই ভুল, কারণ মীরা সবসময় বলতো, সামনে যাও। ফলকের শরীর ঠান্ডা হয়ে আসে।
ভিলার এক কোণে ফালাক খুঁজে পায় একটি মাইক্রো ক্যামেরা। কেউ পুরো ঘটনাটা রেকর্ড করেছে। ফুটেজে দেখা যায় গুলির ঠিক আগে মীরা ভিলার নিরাপত্তা সিস্টেমে ঢুকে পড়েছে। ভেতরের লোক, বিশ্বাসঘাতক। ফালাক দাঁত চেপে ধরে। মীরা শুধু তাকে ট্র্যাক করছে না, সে ইমরানকেও ধরতে চাইছে। ফালাক রক্তের দাগ অনুসরণ করে বাইরে যায়। দাগগুলো মরুভূমির দিকে গেছে, কিন্তু হঠাৎ থেমে গেছে। মানে কেউ তাকে তুলে নিয়েছে। একটি কালো এসইউভি। এখানে প্রশ্নটা কে নয়, প্রশ্নটা কেন? ইমরানকে জীবিত রাখা হচ্ছে কারণ তার মাথার ভেতরের তথ্য এখনো দরকার। ফালাক তার ফোনে একটি নতুন এনক্রিপ্টেড বার্তা পায়। এইবার কোনো লেখা নয়, একটা ছবি। ছবিতে দেখা যায় একটি নীল রঙের আঙুলের ছাপ, রক্তে ভেজা। ফালাক চিনে ফেলে ইমরানের পুরনো সংকেত। এর মানে আমি নজরদারিতে আছি, কিন্তু ভাঙিনি। ছবির নিচে একটাই শব্দ, লন্ডন। ফালাক জানে এখন পিছিয়ে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। মীরা এখন তার শত্রু, নাসের এখনো অদৃশ্য। ব্লু সেরাফ কোথায় অজানা, কিন্তু সূত্রগুলো তাকে স্পষ্টভাবে এক জায়গায় নিয়ে যাচ্ছে, লন্ডন। কারণ সেখানেই হীরার আসল গন্তব্য নয়, বরং বিচার হবে। ফালাক টিকিট কাটে। এইবার সে শুধু একজন অনুসন্ধানকারী নয়, সে এখন একজন প্রতিশোধপরায়ণ সাক্ষী। লন্ডন শহর বরাবরই দ্বিমুখী। একদিকে রাজকীয় সৌন্দর্য, অন্যদিকে অন্ধকার গলি আর ছায়ার রাজনীতি। হিথ্রো বিমানবন্দরে নামার সময় ফালাক জানত এই শহর তাকে সত্যের একেবারে কাছাকাছি নিয়ে আসবে, আবার মৃত্যুর কাছাকাছিও। সে এখন একা নয়, তার পিছু নেওয়া হচ্ছে। ফালাক একটি পুরনো হোটেলে ওঠে, যেখানে ক্যামেরা কম, প্রশ্নও কম। রুমে ঢুকেই সে দরজা দুবার লক করে। ব্যাগ থেকে বের করে আনে একটি ক্ষুদ্র ডিভাইস, স্পেকট্রাল রিডার। এই যন্ত্র দিয়ে হীরার ভেতরের গঠন স্ক্যান করা যায়, যদি হীরা তার কাছে থাকতো। কিন্তু নেই, তার কাছে আছে শুধু ইমরানের পুরনো নোট। একটি স্কেচ, হীরার ভেতরের স্তরভিত্তিক কাঠামো। ফালাক বুঝে যায় ডেটা কোরটা হীরার কেন্দ্রে নয়, এটা রাখা হয়েছে আলো প্রতিফলনের অন্ধবিন্দুতে, যেখানে সাধারণ স্ক্যান পৌঁছাতে পারে না। ফালাক ধীরে ধীরে সব সূত্র জোড়া লাগায়। ব্লু সেরাফ ব্যবহার করা হয়েছে একটি ফিজিক্যাল এনক্রিপশন ডিভাইস হিসেবে। ডিজিটাল ডেটা না রেখে ডেটাকে আলো, কোণ আর প্রতিসরণের মধ্যে লুকোনো হয়েছে। এটা খুলতে গেলে দরকার সঠিক আলো, সঠিক কোণ আর সঠিক চোখ। আর সেই চোখ ইমরানের, কারণ এনক্রিপশন প্যাটার্ন তার নিউরাল সিগনেচারের সাথে বাঁধা। ফালাকের বুক ভারী হয়ে আসে। হীরা আসলে একটি তালা, আর ইমরান তার চাবি। হঠাৎ দরজায় টোকা। ফালাক অস্ত্র হাতে এগোয়। দরজা খুলতেই দেখে এক বয়স্ক মানুষ, নাম স্যার জুলিয়ান অ্যাশক্রফট, ব্রিটিশ ইন্টেলিজেন্সের সাবেক প্রধান। ভেতরে ঢুকেই সে বলে, আপনার ভাই এখনও বেঁচে আছে, কিন্তু সময় কম। জুলিয়ান জানায় ইমরানকে রাখা হয়েছে একটি গোপন স্থানে। M16 জানে, কিন্তু হস্তক্ষেপ করছে না, কারণ ব্লু সেরাফ খোলা হলে অনেক নাম প্রকাশ পাবে, আর সেই নামগুলো লন্ডনের ক্ষমতার কেন্দ্রেও আছে। জুলিয়ান ফালাককে প্রস্তাব দেয়, আপনি যদি আমাদের সাহায্য করেন, আমরা আপনার ভাইকে নিরাপদে বের করে আনব। ফালাক শান্ত গলায় প্রশ্ন করে, আর সত্যটা? জুলিয়ান চোখ সরিয়ে নেয়। সত্য নিয়ন্ত্রণে রাখতে হবে। এইটাই ছিল ইমরানের ভয়।
ফলক বুঝে যায় সবচেয়ে বড় শত্রু কোনো চোর চক্র নয়, বরং সেই ব্যবস্থা যারা সত্যকে দরকার মতো ব্যবহার করে। ফলক সিদ্ধান্ত নেয় সে কারণ নিয়ন্ত্রণে খেলবে না। সে নিজেই ব্লু সেরাফ খুলবে, নিজেই সত্য বের করবে। জুলিয়ান যাওয়ার আগে শুধু বলে, আপনি যদি এটা করেন আপনি টার্গেট হয়ে যাবেন। ফলক হেসে বলে, আমি অনেক আগেই হয়ে গেছি। রুমে একা দাঁড়িয়ে সে জানালার বাইরে তাকায়। লন্ডনের আলো ঝলমল করছে, কিন্তু সেই আলোর নিচে লুকিয়ে আছে অন্ধকার, আর নীল হীরার ভেতরে সেই অন্ধকারের মানচিত্র। লন্ডনের ভোর কুয়াশায় ঢাকা। ফলক জানালা দিয়ে তাকিয়ে বুঝতে পারে আজ শহরটা তাকে আড়াল দেবে না। আজ সে আর অনুসন্ধানকারী নয়, সে নিজেই অনুসন্ধানের বিষয়। হোটেল রুমের টিভি হঠাৎ অন হয়ে যায়। ব্রেকিং নিউজ, ইন্টারন্যাশনাল ডায়মন্ড থেফট সাসপেক্ট আইডেন্টিফাইড। স্ক্রিনে ভেসে ওঠে তার ছবি, ফলক রহমান। খবর বলছে ব্লু সেরাফ চুরির মূল পরিকল্পনাকারী ফলক। প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে তার জেনেভা উপস্থিতি, দুবাইয়ের ভিলায় তার ডিএনএ, ঢাকার সন্দেহজনক যোগাযোগ। সব কিছু খুব নিখুঁত, খুব পরিকল্পিত। ফলক বুঝে যায় মীরা ভলকভ তার পরিচয় ফাঁস করেছে, আর M16 নীরব সম্মতি দিয়েছে। এই মুহূর্তে সত্য জানার চেয়ে তাকে থামানো বেশি জরুরি। ফলক ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। হোটেলের পেছনের সিঁড়ি, ভিড় ভরা সাবওয়ে, তার পেছনে ছায়া। লন্ডন এখন তার জন্য শিকার ক্ষেত্র। হঠাৎ এক অচেনা তার হাতের কবজি চেপে ধরে। একজন যুবক ফিসফিস করে বলে, আপনি যদি বাঁচতে চান আমার সাথে আসুন। ফলক দ্বিধা করে না। যুবক তাকে নিয়ে যায় লন্ডনের পুরনো টানেলের ভেতর। নাম এলি কার্টার, হুইসেল ব্লোয়ার নেটওয়ার্কের অংশ। এলি জানায় ব্লু সেরাফ নিয়ে তথ্য ফাঁস করার প্রস্তুতি চলছিল, কিন্তু শেষ মুহূর্তে ফলককে বলির পাঠা বানানো হয়েছে। কারণ একজন পলাতক অপরাধীর কথা কেউ শোনে না। ফলক প্রথমবারের মতো নিজের পরিচয় নিয়ে দ্বিধায় পড়ে। সে কি সত্যি এই সব কিছুর জন্য দায়ী? তার সিদ্ধান্ত, লাইভ স্ট্রিমের কাউন্টডাউন শেষ হতে আর মাত্র বাকি 30 সেকেন্ড। লন্ডনের আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতরে অস্থায়ী সেটআপ, একটা ল্যাপটপ, কয়েকটা সার্ভার, আর ফলকের স্থির চোখ। এই মুহূর্তে তার সামনে দুটো রাস্তা, একটা তাকে বাঁচাতে পারে, আর একটা সত্যকে। সে দ্বিতীয়টাকেই বেছে নেয়। লাইভ স্ট্রিম শুরু হয়। স্ক্রিনে ফলকের মুখ ভেসে ওঠে। কোনো নাটকীয়তা নেই, কোনো আবেগ দেখানোর চেষ্টা নেই। সে শুধু বলে, আমি যে হীরার কথা বলছি সেটা কোনো গয়না নয়, এটা একটা আয়না, যেখানে ক্ষমতাবানদের আসল মুখ দেখা যায়। সে একে একে দেখাতে থাকে ব্লু সেরাফের অভ্যন্তরীণ নকশা, ডেটা এনক্রিপশনের কাঠামো, অর্থ পাচারের রুটম্যাপ। নাম আসে, সংস্থা আসে, তারিখ আসে। বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ স্ক্রিনের সামনে স্থির হয়ে যায়। হঠাৎ টানেলের আলো ঝলসে ওঠে। সশস্ত্র লোক, MI6, আর তাদের পেছনে মীরা ভলকভ। মীরা শান্ত গলায় বলে, তুমি অনেক দূরে চলে এসেছো ফলক। ফলক তাকিয়ে বলে, তুমি অনেক আগেই থেমে গেছো মীরা। মীরা হাসে, সত্য সবসময় প্রকাশের জন্য তৈরি থাকে না। ফলক পাল্টা প্রশ্ন করে, নাকি সবাই সত্যের জন্য তৈরি থাকে না? ঠিক তখনই স্ক্রিনে আরেকটা মুখ ভেসে ওঠে। ইমরান, রক্তাক্ত, ক্লান্ত, কিন্তু সচেতন। সে বলে, ব্লু সেরাপ আমার কাছে নেই, কিন্তু এর ভেতরের তথ্য এখন সবার কাছে।
এই কথার সঙ্গে সঙ্গে সার্ভারগুলোতে আপলোড শেষ হয়ে যায়। ডেটা ছড়িয়ে পড়ে। এইবার আর বন্ধ করা যাবে না। MI6 অফিসারদের ফোন বেজে ওঠে। ঊর্ধ্বতনদের আদেশ, পিছু হটতে হবে। কারণ এখন এটা শুধু এক নারীর গল্প নয়, এটা বৈশ্বিক কেলেঙ্কারি। মীরার মুখের হাসি মিলিয়ে যায়। সে ফিসফিস করে বলে, তুমি জেতুনি ফালাক, তুমি শুধু খেলা বদলে দিয়েছ। ফালাক শান্তভাবে উত্তর দেয়, খেলা বদলানোই সবচেয়ে বড় জয়। গোলমালের মধ্যে এলি ইমরানকে বের করে আনে। ভাই বোনের চোখাচোখি হয় এক মুহূর্ত। কথা বলার সময় নেই। ইমরান শুধু বলে, শেষটা তোমাকেই করতে হবে। তারপর সে অদৃশ্য হয়ে যায় আবার। লাইভ স্ট্রিম বন্ধ হয়। টানেল নিস্তব্ধ। ফালাক জানে, কারণ সত্য বের হয়েছে, কিন্তু শাস্তি এখনো বাকি। আর নীল হীরা, সে এখনো কোথাও আছে, অপেক্ষায়। লন্ডনের আকাশ সেদিন অস্বাভাবিকভাবে পরিষ্কার। ঝড় কেটে গেছে, কিন্তু বাতাসে এখনো বারুদের গন্ধ। সত্য ফাঁসের পর যে নীরব বিস্ফোরণ হয়, সেই গন্ধ। ফালাক একা দাঁড়িয়ে আছে টেমস নদীর ধারে। হাতের মুঠোয় ফোন। স্ক্রিনে ভেসে উঠছে একের পর এক খবর। মন্ত্রীর পদত্যাগ, ব্যাংক ফ্রিজ, গোপন চুক্তি বাতিল, অদৃশ্য লোকদের হঠাৎ দৃশ্যমান পতন। ব্লু সেরাফ কথা বলেছে, বিশ্ব তাকে আর চোর বলে না, আবার নায়িকাও বলে না। ফালাক এখন এক অস্বস্তিকর নাম, যে নাম উচ্চারণ করলে ক্ষমতাবানদের কণ্ঠ শুকিয়ে যায়। কিন্তু সে জানে, সব সত্য প্রকাশ পায়নি। কিছু ফাইল ইচ্ছা করেই অসম্পূর্ণ, কিছু নাম ডেটার গভীরে চাপা। কারণ সম্পূর্ণ সত্য দিলে পৃথিবীটা ভেঙে পড়ত। এটাই ছিল ইমরানের শেষ সিদ্ধান্ত। সন্ধ্যায় ফালাক একটি এনক্রিপ্টেড অডিও পায়। ইমরানের কণ্ঠ, তুমি যেটুকু বের করেছ সেটুকুই যথেষ্ট। সব সত্য মানুষ সহ্য করতে পারে না। ফালাক চোখ বন্ধ করে। ইমরান এখন কোথায় সে জানে না, জানলেও জানার ভান করবে না। কিছু মানুষ বাঁচে অদৃশ্য থাকলেই। ব্লু সেরাফ কখনো উদ্ধার হয়নি। সরকারি রিপোর্টে লেখা প্রিজিউমড ডিস্ট্রয়েড। কিন্তু ফালাক জানে, হীরা ধ্বংস হয়নি। এটার কোনো ভোল্টে নেই, কোনো বাজারে নেই। এটা এখন এমন জায়গায় যেখানে আর কখনো অস্ত্র হবে না। একটি হিমবাহের নিচে, অন্য নামে, অন্য ইতিহাসে। ইমরান নিশ্চিত করেছে, এই হীরা আর কাউকে ক্ষমতা দেবে না। এক সপ্তাহ পর, জেনেভা। লেক লেমার ধারে এক বেঞ্চে বসে আছে ফালাক। তার পাশে এসে বসে একজন বৃদ্ধ, স্যার জুলিয়ান অ্যাশক্রফট। সে শান্ত স্বরে বলে, আপনি ইতিহাস বদলে দিয়েছেন। ফালাক তাকায় না। ইতিহাস নিজেই বদলাতে চেয়েছিল। জুলিয়ান দীর্ঘশ্বাস ফেলে। আপনি জানেন, আমরা আপনাকে ক্ষমা করতে পারি না। ফালাক হালকা হাসে, আমি ক্ষমা চাইতেও আসিনি। জুলিয়ান উঠে যায়। এইবার কোনো হুমকি নেই, কারণ খেলা শেষ। ফালাক আবার পরিচয় বদলায়। নতুন নাম, নতুন শহর, কিন্তু পুরনো চোখ। সে আর কোনো সংস্থার জন্য কাজ করে না। লন্ডনের ভোর কুয়াশায় ঢাকা। ফালাক জানালা দিয়ে তাকিয়ে বুঝতে পারে, আজ শহরটা তাকে আড়াল দেবে না। আজ সে আর অনুসন্ধানকারী নয়, সে নিজেই অনুসন্ধানের বিষয়। হোটেল রুমের টিভি হঠাৎ অন হয়ে যায়। ব্রেকিং নিউজ, ইন্টারন্যাশনাল ডায়মন্ড থেফট সাসপেক্ট আইডেন্টিফাইড। স্ক্রিনে ভেসে ওঠে তার ছবি, ফালাক রহমান। খবর বলছে, ব্লু সেরাফ চুরির মূল পরিকল্পনাকারী ফালাক। প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে তার জেনেভা উপস্থিতি, দুবাইয়ের ভিলায় তার ডিএনএ,
ঢাকার সন্দেহজনক যোগাযোগ সব কিছু খুব নিখুঁত, খুব পরিকল্পিত। পলক বুঝে যায় মীরা বলকভ তার পরিচয় ফাঁস করেছে, আর M16 নীরব সম্মতি দিয়েছে। এই মুহূর্তে সত্য জানার চেয়ে তাকে থামানো বেশি জরুরি। পলক ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। হোটেলের পেছনের সিঁড়ি, ভিড় ভরা সাবওয়ে, তার পেছনে ছায়া। লন্ডন এখন তার জন্য শিকার ক্ষেত্র। হঠাৎ এক অচেনা তার হাতের কবজি চেপে ধরে। একজন যুবক ফিসফিস করে বলে, আপনি যদি বাঁচতে চান আমার সাথে আসুন। পলক দ্বিধা করে না। যুবক তাকে নিয়ে যায় লন্ডনের পুরনো টানেলের ভেতর। নাম এলি কার্টার, হুইসেল ব্লোয়ার নেটওয়ার্কের অংশ। এলি জানায় ব্লু সেরাফ নিয়ে তথ্য ফাঁস করার প্রস্তুতি চলছিল, কিন্তু শেষ মুহূর্তে পলককে বলির পাঠা বানানো হয়েছে। কারণ একজন পলাতক অপরাধীর কথা কেউ শোনে না। পলক প্রথমবারের মতো নিজের পরিচয় নিয়ে দ্বিধায় পড়ে। সে কি সত্যি এই সব কিছুর জন্য দায়ী? তার সিদ্ধান্ত, লাইভ স্ট্রিমের কাউন্টডাউন শেষ হতে আর মাত্র বাকি 30 সেকেন্ড। লন্ডনের আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতরে অস্থায়ী সেটআপ, একটা ল্যাপটপ, কয়েকটা সার্ভার, আর পলকের স্থির চোখ। এই মুহূর্তে তার সামনে দুটো রাস্তা, একটা তাকে বাঁচাতে পারে, আর একটা সত্যকে। সে দ্বিতীয়টাকেই বেছে নেয়। লাইভ স্ট্রিম শুরু হয়। স্ক্রিনে পলকের মুখ ভেসে ওঠে। কোনো নাটকীয়তা নেই, কোনো আবেগ দেখানোর চেষ্টা নেই। সে শুধু বলে, আমি যে হীরার কথা বলছি সেটা কোনো গয়না নয়, এটা একটা আয়না, যেখানে ক্ষমতাবানদের আসল মুখ দেখা যায়। সে একে একে দেখাতে থাকে ব্লু সেরাফের অভ্যন্তরীণ নকশা, ডেটা এনক্রিপশনের কাঠামো, অর্থ পাচারের রুটম্যাপ। নাম আসে, সংস্থা আসে, তারিখ আসে। বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ স্ক্রিনের সামনে স্থির হয়ে যায়। হঠাৎ টানেলের আলো ঝলসে ওঠে। সশস্ত্র লোক, MI6, আর তাদের পেছনে মীরা বলকভ। মীরা শান্ত গলায় বলে, তুমি অনেক দূরে চলে এসেছো পলক। পলক তাকিয়ে বলে, তুমি অনেক আগেই থেমে গেছো মীরা। মীরা হাসে। সত্য সবসময় প্রকাশের জন্য তৈরি থাকে না। পলক পাল্টা প্রশ্ন করে, নাকি সবাই সত্যের জন্য তৈরি থাকে না? ঠিক তখনই স্ক্রিনে আরেকটা মুখ ভেসে ওঠে। ইমরান, রক্তাক্ত, ক্লান্ত, কিন্তু সচেতন। সে বলে, ব্লু সেরাপ আমার কাছে নেই, কিন্তু এর ভেতরের তথ্য এখন সবার কাছে। এই কথার সঙ্গে সঙ্গে সার্ভারগুলোতে আপলোড শেষ হয়ে যায়। ডেটা ছড়িয়ে পড়ে। এইবার আর বন্ধ করা যাবে না। MI6 অফিসারদের ফোন বেজে ওঠে। ঊর্ধ্বতনদের আদেশ, পিছু হটতে হবে। কারণ এখন এটা শুধু এক নারীর গল্প নয়, এটা বৈশ্বিক কেলেঙ্কারি। মীরার মুখের হাসি মিলিয়ে যায়। সে ফিসফিস করে বলে, তুমি জেতুনি ফালাক, তুমি শুধু খেলা বদলে দিয়েছ। ফালাক শান্তভাবে উত্তর দেয়, খেলা বদলানোই সবচেয়ে বড় জয়। গোলমালের মধ্যে এলি ইমরানকে বের করে আনে। ভাই বোনের চোখাচোখি হয় এক মুহূর্ত। কথা বলার সময় নেই। ইমরান শুধু বলে, শেষটা তোমাকেই করতে হবে। তারপর সে অদৃশ্য হয়ে যায় আবার। লাইভ স্ট্রিম বন্ধ হয়। টানেল নিস্তব্ধ। পলক জানে, কারণ সত্য বের হয়েছে, কিন্তু শাস্তি এখনো বাকি। আর নীল হীরা, সে এখনো কোথাও আছে, অপেক্ষায়। লন্ডনের আকাশ সেদিন অস্বাভাবিকভাবে পরিষ্কার। ঝড় কেটে গেছে, কিন্তু বাতাসে এখনো বারুদের গন্ধ। সত্য ফাঁসের পর যে নীরব বিস্ফোরণ হয়, সেই গন্ধ। পলক একা দাঁড়িয়ে আছে টেমস নদীর ধারে।
হাতের মুঠোয় ফোন। স্ক্রিনে ভেসে উঠছে একের পর এক খবর। মন্ত্রীর পদত্যাগ, ব্যাংক ফ্রিজ, গোপন চুক্তি বাতিল, অদৃশ্য লোকদের হঠাৎ দৃশ্যমান পতন। ব্লু সেরাফ কথা বলেছে, বিশ্ব তাকে আর চোর বলে না, আবার নায়িকাও বলে না। পালাক এখন এক অস্বস্তিকর নাম, যে নাম উচ্চারণ করলে ক্ষমতাবানদের কণ্ঠ শুকিয়ে যায়। কিন্তু সে জানে সব সত্য প্রকাশ পায়নি। কিছু ফাইল ইচ্ছা করেই অসম্পূর্ণ, কিছু নাম ডেটার গভীরে চাপা। কারণ সম্পূর্ণ সত্য দিলে পৃথিবীটা ভেঙে পড়ত। এটাই ছিল ইমরানের শেষ সিদ্ধান্ত। সন্ধ্যায় পলক একটি এনক্রিপ্টেড অডিও পায়। ইমরানের কণ্ঠ, তুমি যেটুকু বের করেছ সেটুকুই যথেষ্ট। সব সত্য মানুষ সহ্য করতে পারে না। পলক চোখ বন্ধ করে। ইমরান এখন কোথায় সে জানে না, জানলেও জানার ভান করবে না। কিছু মানুষ বাঁচে অদৃশ্য থাকলেই। ব্লু সেরাফ কখনো উদ্ধার হয়নি। সরকারি রিপোর্টে লেখা প্রিজিউমড ডিস্ট্রয়েড। কিন্তু পলক জানে হীরা ধ্বংস হয়নি। এটার কোনো ভোল্টে নেই, কোনো বাজারে নেই। এটা এখন এমন জায়গায় যেখানে আর কখনো অস্ত্র হবে না। একটি হিমবাহের নিচে, অন্য নামে, অন্য ইতিহাসে। ইমরান নিশ্চিত করেছে এই হীরা আর কাউকে ক্ষমতা দেবে না। এক সপ্তাহ পর জেনেভা, লেক লেমার ধারে এক বেঞ্চে বসে আছে পলক। তার পাশে এসে বসে একজন বৃদ্ধ, স্যার জুলিয়ান অ্যাশক্রফট। সে শান্ত স্বরে বলে, আপনি ইতিহাস বদলে দিয়েছেন। পলক তাকায় না। ইতিহাস নিজেই বদলাতে চেয়েছিল। জুলিয়ান দীর্ঘশ্বাস ফেলে। আপনি জানেন আমরা আপনাকে ক্ষমা করতে পারি না। পলক হালকা হাসে। আমি ক্ষমা চাইতেও আসিনি। জুলিয়ান উঠে যায়। এইবার কোনো হুমকি নেই, কারণ খেলা শেষ। পলক আবার পরিচয় বদলায়। নতুন নাম, নতুন শহর, কিন্তু পুরনো চোখ। সে আর কোনো সংস্থার জন্য কাজ করে না। সে কাজ করে সত্যের প্রান্তে, যেখানে আলো আর অন্ধকার মিশে যায়। কারণ সে বুঝেছে সব রহস্য সমাধান করার জন্য নয়, কিছু রহস্য মানুষকে বাঁচিয়ে রাখে। রাত, পলক জানালার পাশে দাঁড়িয়ে। দূরে আলো জ্বলছে। তার ফোনে শেষ একটি মেসেজ আসে, অজানা নাম্বার, একটি মাত্র লাইন, সেরাফ স্লিপস বাট শ্যাডোজ ডোন্ট। পলক ফোন নামিয়ে রাখে, হালকা হাসে, কারণ সে জানে এই গল্প শেষ হয়েছে, কিন্তু পৃথিবীর নিচে এখনো অনেক নীল আলো জ্বলছে। আর যতদিন ছায়া থাকবে ততদিন পলকও থাকবে।